বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য এমন একটি ঘটনার কথা তুলে ধরব যা শুনে আপনারা চমকে যাবেন। এটি নিছক কোনো গল্প নয়, বরং একটি হৃদয়স্পর্শী বাস্তবতা, যেখানে জয়পুরের এক ব্যস্ত চৌরাস্তায় এক নামকরা ব্যবসায়ীর বিলাসবহুল BMW গাড়ির সামনে এসে দাঁড়ায় এক ভবঘুরে নারী। কিন্তু এই সাধারণ দৃশ্যের আড়ালে লুকিয়ে ছিল এক জটিল সম্পর্কের গল্প, যে নারীটি এককালে ছিল তার স্ত্রী। সকাল তখন প্রায় ৮টা। জয়পুরের গণেশ চৌরাস্তা গাড়ির হর্নের শব্দে মুখরিত। শহরের ব্যস্ততা যেন এখানে এসে থমকে গেছে। ঠিক সেই মুহূর্তে একটি চকচকে কালো BMW গাড়ি যানজটের মাঝে আটকে পড়ে। গাড়ির পেছনের সিটে বসে আছেন আবির রায়, যিনি একজন সফল স্থপতি। তার ড্রাইভারকে তিনি বললেন, আরে এত হর্নের শব্দ কিসের? গাড়িটা একটু থামাও, সামনে তো অনেক মানুষ, আস্তে আস্তে চালাও, আমাদের মিটিংয়ে পৌঁছাতে এখনও অনেক সময় আছে। ড্রাইভার গাড়িটি থামিয়ে দিলে আবিরের চোখ পড়ে ফুটপাথে দাঁড়িয়ে থাকা কিছু ছিন্নমূল মানুষের দিকে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা, যার মলিন শাড়িতে শত শত দুঃখের ছাপ। পাশে দুটি শিশু খেলছে, তাদের পরনে ছেঁড়া পোশাক। আবিরের মন করুণায় ভরে গেল। তিনি জানতেন, মানবতা এবং সহানুভূতি তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তিনি ড্রাইভারকে কাঁচ নামাতে বললেন। কাঁচ নামাও, তার কণ্ঠস্বরে ছিল দৃঢ়তা। কাঁচ নামতেই তিনি পার্স বের করে কিছু টাকা সেই বয়স্ক মহিলাকে দিলেন। এটা রাখুন, আপনার কাজে লাগবে, শিশুদের জন্য কিছু খাবার কিনে নেবেন, তিনি হেসে বললেন। মহিলাটি টাকা নিয়ে আবিরকে আশীর্বাদ করলেন। আবিরও স্বস্তির হাসি হেসে দিলেন। যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেবেন এমন সময় একজন নারী গাড়ির জানালার কাছে এসে বারবার টোকা দিতে লাগলেন। সাহেব, আপনি তো আমাকে কিছু দেননি। আবির তার কণ্ঠস্বর শুনে থমকে গেলেন। এই কণ্ঠ যেন তার পরিচিত। তিনি তৎক্ষণাৎ কাঁচ নামালেন। সেই নারীটির দিকে তাকিয়ে তার চোখ স্থির হয়ে গেল। নোংরা মলিন পোশাকের আড়ালেও তার মুখটি আবিরের কাছে পরিচিত মনে হচ্ছিল। তুমি তো অনামিকা, তাই না? আবিরের কণ্ঠে বিস্ময়। সেই নারীটি আবিরকে দেখে কেঁদে ফেললেন। হ্যাঁ, আমি অনামিকা। তার কণ্ঠস্বর প্রায় শোনা যাচ্ছিল না। কিন্তু আবির, তুমি এখানে? আবিরের হৃৎস্পন্দন বেড়ে গেল। 4 বছর আগে এই অনামিকার সঙ্গেই তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল। একদা তার স্ত্রী, আজ তিনি রাস্তায় ভিক্ষা করছেন। অনামিকা, তোমার কি অবস্থা? তুমি তো একটা ভালো পরিবারের মেয়ে ছিলে। আমাদের ডিভোর্সের সময় তুমি তো 50 লক্ষ টাকা নিয়েছিলে, তাহলে আজ এই অবস্থা কেন? আবির হতবিহ্বল হয়ে প্রশ্ন করলেন। অনামিকার চোখ থেকে জল ঝরতে লাগল। আবির, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সব বলবো, তিনি বললেন। আবির দ্রুত সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, পেছনের সিটে বসো। অনামিকাকে গাড়িতে বসতে দেখে আশেপাশের মানুষজন কানাঘোষা শুরু করে দিল। এ কি হচ্ছে? এই ধনী ব্যক্তি এই গরিব মহিলাকে গাড়িতে কেন বসালো? নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। অনামিকা পরিস্থিতি সামলাতে দ্রুত বলে উঠলেন, এই আমার প্রাক্তন স্বামী আবির রায়, আমি নিজের ইচ্ছায় তার সঙ্গে যাচ্ছি, কোনো জোর জবরদস্তি হচ্ছে না। আবির বুঝতে পারলেন এখানে থাকাটা ঠিক হবে না। তিনি ড্রাইভারকে গাড়ি চালাতে বললেন। তারা সোজা কাছের একটি হোটেলে গেলেন। আবির তার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বললেন, যাও, ওর জন্য ভালো পোশাক, জুতো আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসো। ড্রাইভার একটি সুন্দর গাঢ় নীল শাড়ি এবং অন্যান্য জিনিস নিয়ে ফিরল। আবির অনামিকাকে বললেন, যাও, গোসল করে এই নতুন পোশাকে এসো। অনামিকা ফিরে এলে আবির তাকে দেখে অবাক হলেন। মলিনতা সরে যাওয়ার পর তার সেই পুরনো সৌন্দর্য ফিরে এসেছে, তবে তার চোখে ছিল কষ্টের ছাপ। আবির তাকে বললেন, আমি একটি জরুরি কাজে মুম্বাইয়ে যাচ্ছি, তুমি এখানে অপেক্ষা করো, আমি কাল ফিরে এসে তোমার সঙ্গে দেখা করব। মুম্বাইয়ে মিটিং শেষ করেও আবিরের মন শান্ত হচ্ছিল না। সারা রাত তিনি অনামিকার কথা ভাবলেন। কেন এমন হলো? কে এর জন্য দায়ী? পরদিন সকালে তিনি তাড়াতাড়ি জয়পুর ফিরে এলেন এবং অনামিকার সঙ্গে দেখা করলেন। অনামিকা তার গল্প বলতে শুরু করলেন। আবির, আমি কখনোই তোমাকে ডিভোর্স দিতে চাইনি। আমার ভাই আর তার স্ত্রী, তারা তোমার সম্পদ দেখে আমাদের বিয়েতে রাজি হয়েছিল। তারা আমাকে বারবার উস্কানি দিত, বলতো ডিভোর্স নাও, মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, তখন আমরা সবাই আরামে থাকতে পারবো। আমি তাদের কথায় ভুলে গিয়েছিলাম আর তোমার কাছে 50 লক্ষ টাকা চেয়েছিলাম। কিন্তু ডিভোর্সের পর তারা সেই টাকা নিয়ে নেয়। তারা বলেছিল তারা আমাকে একটা ফ্ল্যাট কিনে দেবে, কিন্তু সব টাকা তারা তাদের নিজেদের ব্যবসা আর বিয়ের পেছনে খরচ করে দেয়। যখন টাকা শেষ হয়ে গেল তখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বাবা মাও কিছু বললেন না। অনামিকার কণ্ঠস্বর ভেঙে গেল। আমার আর কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ করতাম, কিন্তু সবাই আমাকে তিরস্কার করত, তাই কাজ ছেড়ে রাস্তায় ভিক্ষা শুরু করি। গণেশ চৌরাস্তায় আমার মতো আরও কিছু মানুষের সঙ্গে দেখা হয় এবং আমি তাদের সঙ্গে থাকতে শুরু করি।
এই কথাগুলো শুনে আবিরের চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন লোভ কিভাবে একটা মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। মা তোমাকে খুব ভালোবাসতেন, তুমি তার সঙ্গে যোগাযোগ করনি কেন? আবির প্রশ্ন করলেন। লজ্জা হতো আবির, আমি তাদের সামনে দাঁড়ানোর সাহস পাইনি, অনামিকা বললেন। পরদিন আবির অনামিকার ভাড়া করা ছোট্ট ঘরে গেলেন। পুরনো খাট আর ভাঙা জিনিসের মাঝে দেয়ালে ঝুলছিল তাদের বিয়ের ছবি। আবির ছবিটা দেখে থমকে গেলেন। আমাদের তো 4 বছর আগে ডিভোর্স হয়েছে, এই ছবি কেন? অনামিকা কাঁদতে কাঁদতে বললেন, আবির, আমি তোমাকে কখনো ভুলতে পারিনি, এই ছবিটাই আমার কাছে শেষ আশা ছিল। আবিরের হৃদয় গলে গেল। তিনি অনামিকাকে বললেন, তুমি ভুল করেছ, কিন্তু তোমার হৃদয় আজও পরিষ্কার, আমি তোমাকে ক্ষমা করছি। আইনগত আমরা আলাদা হলেও তোমার পাশে আমি আছি। তিনি তৎক্ষণাৎ তার মাকে ফোন করলেন। মা, অনামিকাকে পেয়েছি, কথা বলো। আবিরের মা অনামিকার কণ্ঠস্বর শুনে কেঁদে উঠলেন। বেটি, তুই কোথায় ছিলি? আমি তোকে কত খুঁজেছি। অনামিকা বললেন, মা, আমি খুব ভুল করেছি, আমাকে ক্ষমা করবেন। আবিরের মা বললেন, বেটি, ভুল তো মানুষেরই হয়, যদি সে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আবির অনামিকাকে ক্ষমা করে দিলেন এবং তার ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। অনামিকা ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে পেলেন। ভালোবাসা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে তারা একটা নতুন জীবন শুরু করলেন। এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মূল্য টাকায় নয়, বরং ভালোবাসা আর বিশ্বাসে। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, কিন্তু ক্ষমা আর মানবতা ভাঙা সম্পর্ককে জোড়া লাগায়। আর মানুষের প্রকৃত সম্মান তার অবস্থিতিতে নয়, তার হৃদয়ের গভীরতায়। কেমন লাগলো গল্পটা? এমন কোনো গল্প আপনার জীবনে কি ঘটেছে? গল্পটা ভালো লাগলে একটা লাইক দিন।